ক্লাসে বেসিক্যালি আমরা অপবর্তন নিয়ে কাজ করব। তো অপবর্তন নিয়ে কাজ করার সময় আমরা একটা ঘটনা দেখব প্রথমত, এই ঘটনাটাই পরবর্তীতে আমরা এক্সপ্লেন করব। তো দেখো এখানে একটা লোক কী করছে, সে একটা কৌটা নিয়েছে, এই কৌটার মধ্যে সে কৌটার ঢাকনাটাতে একটা ব্লেড দিয়ে দাগ কেটেছে, মানে একটা সরু ছিদ্রের সৃষ্টি করেছে। আর কৌটাটার ভেতরে সে একটি লেজার লাইট রেখেছে সবুজ কালারের। সো সে যদি এই কৌটা সহ লেজার লাইটটা বোর্ডের দিকে তাক করায় তাহলে দেখো সে কি দেখতে পায়। তাহলে সে দেখতে পাচ্ছে যে তার একটা অংশ জুড়ে, মানে মাঝখানের একটা অংশ জুড়ে খুবই তীব্র আলো গমন করছে, ওই কৌটার ছিদ্র দিয়ে খুবই তীব্র আলো গমন করছে। আর যতই পাশে যাওয়া হচ্ছে ততই আলটিমেটলি তীব্রতার ভ্যালুটা কী হচ্ছে, কমছে। দেখো এটা থেকে এটা কম তীব্র, এটা থেকে এটা আরেকটু কম তীব্র, এটা থেকে এটা আরেকটু কম তীব্র, এটা থেকে আরেকটু কম তীব্র। অর্থাৎ একটা চিরের মধ্য দিয়ে সে আলো গমন করতে দিল, আর সে দেখতে পেল যে মধ্যখানে অনেক তীব্র আলো, আর যতই দূরে যাওয়া যাচ্ছে ততই কম তীব্র আলোর তৈরি হচ্ছে, আর মাঝখানে অন্ধকারেরও তৈরি হচ্ছে। তো এগুলোকে, এই মাঝখানের যে উজ্জ্বল আলোটা সেটাকে আমরা নাম দিই কেন্দ্রীয় চরম। আবার বলি, মাঝখানে যে উজ্জ্বল আলোটা তৈরি হয় একক চিরের দরুন অপবর্তনের ফলে সেটাকে আমরা নাম দিই কেন্দ্রীয় চরম। আর যতই বাম পাশে বা ডান পাশে যাব, যেই উজ্জ্বল ডোরাগুলো তৈরি হবে সেগুলোকে আমরা নাম দিব গৌণচরম। এটা একটা গৌণচরম, এটা একটা গৌণচরম, এটা একটা গৌণচরম। এটাকে বলি প্রথম গৌণচরম, দ্বিতীয় গৌণচরম, তৃতীয় গৌণচরম। আবার এখানেও প্রথম গৌণচরম, দ্বিতীয় গৌণচরম, তৃতীয় গৌণচরম। আর মাঝখানে এই যে এখানে দেখো অন্ধকার দেখা যাচ্ছে, এই অন্ধকারগুলোকে আমরা নাম দিব যথাক্রমে গৌণ অবম। তো এটা হচ্ছে আমার প্রথম গৌণ অবম, এটা আমার দ্বিতীয় গৌণ অবম, এটা আমার তৃতীয় গৌণ অবম, এটা চতুর্থ গৌণ অবম। আবার এখান থেকেও গণনা করা যায়, প্রথম গৌণ অবম, দ্বিতীয় গৌণ অবম, তৃতীয় গৌণ অবম। তো আমরা বেসিক্যালি নামগুলো জেনে নিলাম, আমরা এই ঘটনাটাকে এক্সপ্লেইন করব যে আসলে কেন আমার কেন্দ্রীয় চরম গঠিত হয়, কেন আমার প্রথম গৌণ চরম গঠিত হয়, দ্বিতীয় গৌণ চরম কেন গঠিত হয়, আবার কেন্দ্রীয় চরম থেকে কেন প্রথম গৌণচরমটা কম তীব্র, প্রথম গৌণচরম থেকে দ্বিতীয় গৌণচরমটা কেন আরও কম তীব্র, এই জিনিসগুলো আমরা এক্সপ্লেইন করব। তো চলো বন্ধুরা, আমাদের আলোচনাটা যদি দেখতে চাই, আমরা আলোচনা করছি যেটা নিয়ে, সেটা হচ্ছে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আমাদের সিলেবাসে ফ্রনহফার শ্রেণীর অপবর্তনটাই রয়েছে ব্যাখ্যা রূপে। তো ফ্রনহফার শ্রেণীতে আমরা জানি দূরত্ব কী হতে হয়, অসীম হতে হয়। তার মানে এখান থেকে যে আলোগুলো আসবে সেই আলোগুলো অসীম থেকে আসবে, মানে এখানেও একটা উত্তল লেন্স থাকবে, উৎসের সামনে একটা উত্তল লেন্স বসানো থাকবে, যেখান থেকে সমান্তরালে আলোক রশ্মিগুচ্ছগুলো এখানে আসবে। আবার এইখানেও একটা কি আছে, উত্তল লেন্স রাখা আছে, যেটার মাধ্যমে এই জায়গাটাতে পর্দায় কোনো একটা পয়েন্টে কি হবে, মিলিত হবে। তো ঘটনাটাকে যদি আমরা দেখি, তো অসীম থেকে আসা আলোগুলো আমার, এটা হচ্ছে চিরটা। এখানে কিন্তু বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু একটাই চির, এখানে মাঝখানে ডট ডট লাইন দিয়ে সাধারণত বোঝানো হচ্ছে একটা দাগ আর কি, একটা বর্ডার। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে এই জায়গায় কিছু নেই, এই জায়গাটা খালি সম্পূর্ণ। সো এখানে একটাই চির আছে, ওই একটা চিরের মধ্যে আমার অসীম থেকে আসা আলোগুলো পৌঁছালো। সো এই আলোগুলো কি করবে, আমার এ আর বিন্দুতে এসে তারা সোজা চলে যাবে। সোজা চলে গেলে আমার এই উত্তল লেন্সের মধ্য দিয়ে তারা বেঁকে এই পয়েন্টে মিলিত হবে, রাইট। উত্তল লেন্স কি করে, উত্তল লেন্স আমার অভিসারী লেন্স না, অভিসারী লেন্স তার মানে সে এই সমান্তরালে আসা রশ্মিগুচ্ছগুলোকে ফোকাসে মিলিত করবে। এই ঘটনাটা হচ্ছে নর্মালি ঘটতো, রাইট। কিন্তু আমরা কি দেখি যে কিনারা ঘেঁষে যাওয়ার সময় কি হয়, কিছুটা বেঁকে যায়, রাইট। তো কিছুটা আমরা বেঁকে যাওয়াটাও কিন্তু দেখব। সো আমরা এখানে ও দিয়ে নামকরণ করছি আমাদের পর্দার মধ্যবিন্দুটাকে। আর এই যে বেঁকে যাওয়া রশ্মিগুলাও কিন্তু আমার এই পর্দার বিভিন্ন পয়েন্টে মিলিত হবে। এমন কিন্তু না বন্ধুরা যে এখানে জাস্ট 4টা রেই যাবে, মানে এই রেটা, এটা। এখানে কিন্তু অসংখ্য মাঝখানে অসংখ্য রে যাচ্ছে। আমরা খালি কয়েকটা স্পেসিফিক রে নিয়েই আমাদের আলোচনাটা কমপ্লিট করব, বাট সব রের জন্যই ঘটনাগুলো একই রকমই হবে। এমনও না যে অপবর্তিত যে রশ্মিটা, মানে এটা শুধু একটাই আছে, এখানে কিন্তু এর মাঝখানেও থাকতে পারে, এর মাঝখানে অন্যটা থাকতে পারে। বিভিন্ন অপবর্তন কোণ নিয়ে কিন্তু এক একটা রে থাকতে পারে। তো আমরা জাস্ট দেখালাম যে যেই রশ্মিগুলো সোজা যাবে সেগুলোর ক্ষেত্রে তারা মিলিত হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দুতে, আর যে রশ্মিগুলো অপবর্তনের ফলে বেঁকে যাবে সেগুলো আমার মিলিত হবে পর্দার অন্যান্য
স্পটে। আমরা যাচাই করব যে পর্দার অন্যান্য স্পটে যেখানে মিলিত হচ্ছে, ধরে নিচ্ছে এটা পি বিন্দুতে যদি তারা মিলিত হয়, পি বিন্দুতে গৌণ চরম কখন হবে, পি বিন্দুতে গৌণ অবম কখন হবে, আর কোন গৌণ চরম হবে, কোন গৌণ অবম হবে, সেগুলোই আমরা বেসিক্যালি যাচাই বাছাই করব আমাদের আজকের ক্লাসে। তো আমাদের পি বিন্দুটা মানে র্যান্ডম একটা পয়েন্ট ধরে নিচ্ছি, ঠিক ইয়ংয়ের গুণাঙ্কের মতোই। বন্ধুরা মনে করে দেখো, ইয়ংয়ের গুণাঙ্কতেও আমরা নর্মালি একটা পি বিন্দু ধরে নিয়েছিলাম কেন্দ্রীয় চরম থেকে, যেটা দূরত্ব ছিল এক্স। সো আমরা এক্সের মানগুলো বসিয়ে বসিয়ে জানতে পারতাম এখানে কী টাইপের চরম হবে, কী টাইপের অবম হবে। তো আমরা এগুলোই আজকের ক্লাসে যাচাই করব। এটা অপবর্তন ঘটনার জন্য, আগে করেছিলাম ইয়ংয়ের গুণাঙ্কের ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার জন্য। তো আমরা যদি আমাদের আলোচনাটার মধ্যে পথ পার্থক্য দেখতে চাই, তাহলে দেখো এইখানে একটা রে যাচ্ছে, এই রেটা আর এই রেটা যে যাচ্ছে, এই দুইটা রের মধ্যে একটা পথ পার্থক্যের সৃষ্টি হচ্ছে। এই রে দুইটার মধ্যে যে পথ পার্থক্যটা পাওয়া যাবে সেটা আমরা বের করা শিখেছি না, আগের ক্লাসেও দেখেছিলাম। পথ পার্থক্যটা কীভাবে বের করব, সেটা হচ্ছে যেই রেটা আমার অল্প দূরত্ব পাড়ি দিবে, মানে এই যে এই রেটার কথা যদি চিন্তা করি, এটা অল্প দূরত্ব পাড়ি দিবে, সেটা থেকে আমরা লম্ব টানবো যেটা বেশি দূরত্ব পাড়ি দিবে সেটার উপর। তো লম্ব যদি টানি তাহলে এইখানে একটা অংশ পথ পার্থক্য হিসেবে পাবো। এই অংশটাই হচ্ছে কিন্তু আমার এই রেটা আর এই রেটার মধ্যে পথ পার্থক্য। দ্যাট মিনস আমি বলতে পারি এটাকে এভাবে যে এ থেকে সৃষ্ট তরঙ্গ ও বি থেকে সৃষ্ট তরঙ্গের মধ্যে পথ পার্থক্য হচ্ছে এই অংশটুকু। আচ্ছা, তো আমরা এইখানেও অপবর্তন কোণ দিতে পারি না, কারণ আমরা জানি এগুলো যদি অপবর্তন কোণ হয় তাহলে এটাও কিন্তু অপবর্তন কোণ। আমরা গত ক্লাসে দেখে এসেছিলাম এটা কেন অপবর্তন কোণ বলা যায়, আমরা এটা জুম ইন করে দেখেছিলাম এই জিনিসটা। তো আমরা এই জায়গাটাতে আমাদের ফাইনালি ধরো আমরা তো এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করব, ঘটনাগুলোকে এক্সপ্লেন করে আমরা যে ফলাফলটা পাবো সেই ফলাফলটাকে আমি আগে একটু দেখিয়ে নিই, দেন আমরা এক্সপ্লেন করার পরে আবার মিলিয়ে নিব ঘটনাটার সাথে। তো আমরা এই যে পর্দাটার মধ্যে কি দেখতে পেলাম একটু আগের এক্সপেরিমেন্টটাতে, মাঝখানে একটা কেন্দ্রীয় চরম গঠিত হয়েছে, আর যতই দূরে যাচ্ছি তীব্রতা কমেছিল, আর তীব্রতা কমে 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 আমার বিভিন্ন যতই দূরে যাচ্ছিলাম গৌণ চরমগুলোর তীব্রতাগুলো কমছিল। সো আমরা যদি এটাকে তীব্রতা বনাম দূরত্ব গ্রাফ দিয়ে আঁকি, ঠিক ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার বেলাতেও কিন্তু আমরা এরকম একটা গ্রাফ দেখেছিলাম, তাই না? মনে আছে যে আমরা তীব্রতা এঁকেছিলাম এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে দূরত্ব। তাহলে দেখো কেন্দ্রীয় চরম বরাবর আমরা দেখেছিলাম একটু আগের এক্সপেরিমেন্টে যে তীব্রতার মানটা অনেক বেশি, এই যে দেখো তীব্রতার মানটা অনেক বেশি, এক্স অক্ষ বরাবর অনেকটুকু ডানে গিয়েছে। আর প্রথম গৌণচরম এটার বেলায় দেখো তীব্রতাটা একটু কম, দ্বিতীয় গৌণচরমে আরও একটু কম, তৃতীয় গৌণচরমে আরও একটু কম। দ্যাট মিনস যতই আমি দূরে যাচ্ছি আমার গৌণচরমগুলোর তীব্রতা কিন্তু কমছে। আর এইটা আমার কি প্রথম গৌণ অবম, দ্বিতীয় গৌণ অবম, তৃতীয় গৌণ অবম। আমরা এটাই এক্সপ্লেন করব কেন আমার এইখানে তীব্রতার ভ্যালু হাই থাকে, কেন আমাদের এইখানে তীব্রতার ভ্যালুগুলো ধারাবাহিকভাবে কমতে থাকে। তো আমাদের আলোচনা করার পূর্বে আমাদের কয়েকটা চলক বা কয়েকটা রাশিমাল একটু দাঁড় করিয়ে নিতে হবে। এখানে এ দিয়ে কি বোঝানো হচ্ছে? এ দিয়ে বোঝানো হচ্ছে এই যে চিরটা দেখছো, এই চিরের প্রস্থটাকে বোঝানো হচ্ছে স্মল এ দিয়ে। তো আমরা এই কোণটা যদি থিটা হয়ে থাকে তাহলে এইখান থেকে এ বিন্দু থেকে যে তরঙ্গটা যাবে আর বি বিন্দুতে যে তরঙ্গটা যাবে এদের মধ্যে পথ পার্থক্যটা কত? বিসি, তাই না? কারণ আমরা জানি এটা থেকে যদি এটার উপরে লম্বটা নিই তাহলে এই অংশটাই আমার কি হিসেবে কাজ করে? পথ পার্থক্য হিসেবে কাজ করে। তো আমরা যদি লিখে ফেলি এ ও বি বিন্দু হতে নির্গত তরঙ্গদ্বয়ের পথ পার্থক্যের মানটা হচ্ছে, মানে এই বিন্দু থেকে আর এই বিন্দু থেকে নির্গত তরঙ্গদ্বয়ের পথ পার্থক্যের মানটা হচ্ছে বিসি এর সমান। এখন বিসিকে আমরা একটু এ আর থিটার মাধ্যমে প্রকাশ করতে চাই। এ আর থিটার মাধ্যমে কীভাবে প্রকাশ করা যেতে পারে একটু চিন্তা করে দেখো তো। এটা একটা সমকোণী ত্রিভুজ না? কারণ এটা তো একটা লম্ব টানা হয়েছিল। সো এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে এই অংশটা কি? অতিভুজ না? চিন্তা করে দেখো, এটা কিন্তু অতিভুজ। আর পথ পার্থক্য বিসি যেটাকে বলছি, বিসিটা কি লম্ব না? সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা বলি লম্ব, তার মানে এই ছোট্ট অংশটা এটা কিন্তু আমার লম্ব হিসেবে কাজ করবে। আর চিরের যে প্রস্থটা মানে স্মল এটা আমার জন্য কি হিসেবে কাজ করবে? এটা আমাদের জন্য কাজ করবে অতিভুজ হিসেবে। তাহলে আমরা সাইন থিটা যদি লিখতে চাই তাহলে কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে বিসি। আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এ। তাহলে লেখা যায় সাইন থিটা ইকুয়াল টু বিসি বাই এ। তার মানে বিসি ইকুয়াল টু কি? এ সাইন থিটা। সো আমরা কিন্তু লিখতে পারি এরকম করে বিসি ইকুয়াল টু এ সাইন থিটা বা এ বি সাইন থিটা, যেটাই বলি না কেন, এ বি আর এ একই কথা। সো নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছো এই ফিগার থেকে অ্যাকচুয়ালি পথ পার্থক্যটাকে আমরা কার মাধ্যমে প্রকাশ করেছি? চিরের প্রস্থের মাধ্যমে আর অপবর্তন কোণের মাধ্যমে।
তো চিরের প্রস্থ আর অপবর্তন কোণ যদি জানা থাকে তাহলেই আমরা পথ পার্থক্যটা যাচাই করতে পারি। আর আরেকটা কথাও বলে থাকি, এটাও তো অপবর্তন কোণ, এটাও অপবর্তন কোণ, এটাও একই অপবর্তন কোণ। এই অপবর্তন কোণগুলো কি আবার আরেকভাবে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে আমরা যেহেতু এইখানে যে আঁকাটা এঁকেছি, এই যে এই সমান্তর এটার সমান্তরাল এঁকেছি এই রাশিমালা এই রেখাটা, আবার এটার সমান্তরাল এঁকেছি এই রেখাটা, তো এই পি বিন্দুটা এভাবেই নেওয়া হয়েছে। সো এই কোণটা যেটা পি ডি ও, এটাকেও কিন্তু আমরা অপবর্তন কোণ হিসেবে বলতে পারি। কেন আমি এতগুলো ভাবে থিটাকে তোমাদের দেখাচ্ছি, কারণ তোমাদের উদ্দীপকে ধরো প্রশ্নে এই ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটা দিয়ে তোমার হয়তো এখানে 30 ডিগ্রি মান দেওয়া আছে, তাহলে যেন তোমরা বুঝতে পারো এই কোণটাও কিন্তু অপবর্তন কোণই প্রকাশ করে, কারণ এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, তাই এই কোণটাও অপবর্তন কোণই প্রকাশ করছে। সো প্রশ্ন দেখে ফিগারগুলো থেকে ভালো করে মিলিয়ে নেওয়া জানতে হবে, কারণ আমার এখানে কিন্তু থিটা দেওয়া থাকবে না, তখন শুধু মান দেওয়া থাকবে। এখানে মান দেওয়া থাকতে পারে, এখানে দেওয়া থাকতে পারে, এখানে দেওয়া থাকতে পারে, বা এখানে দেওয়া থাকতে পারে, সবই একই জিনিস, থিটা বা অপবর্তন কোণ প্রকাশ করছে। আচ্ছা, তো এবার যদি আমরা চলে আসি এরপরে এখানে একটা টার্ম আমরা দেখবো, সেটা হচ্ছে আমরা দেখলাম পথ পার্থক্য ইকুয়াল টু এ সাইন থিটা। বিসি যেহেতু পথ পার্থক্য, তো পথ পার্থক্য ইকুয়াল টু এ সাইন থিটা। চিন্তা করে দেখো, পথ পার্থক্য যদি বেশি আসে তাহলে পথ পার্থক্যটা থিটাকে কিভাবে প্রভাবিত করে? পথ পার্থক্য বাড়ার অর্থ হচ্ছে, মানে বিসি বাড়ার অর্থ হচ্ছে কি, এই পুরো অংশটা বেড়ে যাওয়া। আর এই পুরো অংশটার মধ্যে এ তো আমার চিরের প্রস্থ, এটা তো আর সময়ের সাথে সাথে বাড়বে না কমবে না, এটা ধ্রুবক থাকবে। সাইন থিটাটা বেড়ে যাবে, দ্যাট মিনস বিসি যদি বেড়ে যায় তার মানে সাইন থিটা বেড়ে যাবে। আর সাইন থিটা যদি বেড়ে যায় তাহলে আমার থিটাটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তার মানেটা কি বন্ধুরা? তার মানে বোঝা যাচ্ছে যে যত বেশি পথ পার্থক্যের মান তত বেশি কিন্তু আমার অপবর্তন কোণের মান তৈরি হবে। মানে আবার উল্টা করেও বলা যায় এভাবে যে অপবর্তন কোণের মান যত বেশি আসবে পথ পার্থক্যের মানও তত বেশি তৈরি হবে। এটা একটা আইডিয়া, জাস্ট আমাদের পরবর্তীতে ম্যাথ করতে একটু সহজ হবে এই আইডিয়াটা থাকলে। সো আমরা জাস্ট একটা আইডিয়া রূপে এই জিনিসটা মনে রাখি। এবার আমি চলে আসি, আমাদের কয়টা চির এখানে? একটা চিরের জন্য আমরা কি করেছি? আলো নিক্ষেপ করেছি। আলো নিক্ষেপ করে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন ঘটিয়ে আমরা পর্দায় কেন্দ্রীয় চরম, প্রথম গৌণ চরম, দ্বিতীয় গৌণ চরম, প্রথম গৌণ অবম, দ্বিতীয় গৌণ অবম, এগুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। সো একটা চিরের জন্য অপবর্তনে আমাদের তাহলে আলোচ্য টপিক কয়টা? 3টা। কেন্দ্রীয় চরম নিয়ে আলোচনা করব, গৌণ অবম নিয়ে আলোচনা করব, গৌণ চরম নিয়ে আলোচনা করব। তো চলো আলোচনাটা শুরু করা যাক কেন্দ্রীয় চরম থেকে। কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল ম্যাক্সিমা, যেটা আমরা আজকের ভিডিওর শুরুতে একটা এক্সপেরিমেন্টে দেখেছিলাম, একটা লোক একটা কৌটায় দাগ কেটে বোর্ডে যখন সে লেজারটা ফেললো তখন মাঝখানে যে উজ্জ্বল আলোটার তৈরি হয়েছিল সেটাই আমরা এখন এক্সপ্লেন করব, কেন মাঝখানে এত উজ্জ্বল আলো তৈরি হলো। তো বেসিক্যালি এখানে একটু চিন্তা করে দেখো, এই যে এইটাই তো আমার সেই স্পটটা, যেই স্পটটার মধ্যে কেন্দ্রীয় উজ্জ্বলটা তৈরি হয়েছিল। কেন এখানে কেন্দ্রীয় উজ্জ্বলটা তৈরি হয়েছিল, মানে এত বেশি উজ্জ্বল তৈরি হয়েছিল বা চরম তৈরি হয়েছিল? কারণটা চিন্তা করে দেখো, এইখানে যদি কোনো আলোক রশ্মিকে এসে পড়তে হয় তাহলে তাকে কোথায় কিভাবে আসতে হবে? এ থেকে তৈরি হয়ে এইভাবে যে এভাবে আসতে হবে, আবার বি থেকে তৈরি হয়ে এভাবে যে এভাবে আসতে হবে। একটু চিন্তা করে দেখো তো, এ থেকে আসা আলোটা আর বি থেকে আসা আলোটার এই তরঙ্গ দুইটার মধ্যে কি কোনো পথের পার্থক্য আছে? না। এটা ঠিক যতটুকু পথ পাড়ি দিয়ে এখানে এসেছে এটাও কিন্তু ঠিক ততটুকু পথ পাড়ি দিয়ে এখানে এসেছে। দ্যাট মিন্স এই রে আর এই রে যে ও বিন্দুতে আসলো তাদের কিন্তু ও বিন্দু পর্যন্ত আসতে পথের কোনো পার্থক্য হয়নি। দ্যাট মিন্স পথ পার্থক্য কত? পথ পার্থক্য 0। এটা কিন্তু একটু এভাবেও এক্সপ্লেন করা যায়। চিন্তা করে দেখো, এই রেটা কি? অপবর্তন কোণ থিটা বিশিষ্ট। এই রেটা কি? অপবর্তন কোণ থিটা বিশিষ্ট। বাট এই রেগুলো যেগুলোর উপরে আমি এখন লেজারটা নিয়ে নাড়াচ্ছি, এই রেগুলোর কি কোনো অপবর্তন কোণ আছে? এগুলো কি কোনো পরিমাণ বেঁকে গিয়েছিল? না, এগুলো একদম সোজা চলে গিয়েছিল। তার মানে এই রেটার জন্য কিন্তু থিটার ভ্যালু 0, এই রেটার জন্য কিন্তু থিটার ভ্যালু 0। তাই বলা যায় থিটা যদি 0 হয় তাহলে এ সাইন থিটাটা 0। আমি দুইভাবে এক্সপ্লেন করলাম যে ও বিন্দুতে আসা আলোক রশ্মিগুলার পথের পার্থক্য হবে 0, মানে এইটা যত পথ পাড়ি দিবে এটা ঠিক ততটুকুই পথ পাড়ি দিবে। এখন চিন্তা করে দেখো, কোনো একটা পয়েন্টে যদি আলোক রশ্মি দুইটা আসে আর ওই দুইটা আলোক রশ্মির পথের পার্থক্য 0 হয় তাহলে সেটা কি ঘটায়? আলোক রশ্মি দুইটা যদি পরস্পরের উপরে উপরিপাতিত হয় একই টাইপের আলোক রশ্মি আর পথের পার্থক্য 0 হয় তাহলে কি ঘটায়? তারা গঠনমূলক ব্যতিচার ঘটায়, যেটা আমরা পড়েছিলাম তরঙ্গ চ্যাপ্টারে। সো গঠনমূলক ব্যতিচার তারা এখানে ঘটাবে। কেন? পথ পার্থক্যের ভ্যালু হচ্ছে 0। আর তো আমার পথ পার্থক্যের শর্ত যেহেতু এরকম ছিল, সো আমরা এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের এন এর ভ্যালু 0 হওয়ার সাপেক্ষে, মানে পথ পার্থক্য ভ্যালু 0 হওয়ার সাপেক্ষে আমরা এই জায়গায় কি পাবো?
আমরা এই জায়গায় গঠনমূলক ব্যতিচার পাবো, দ্যাট মিন্স উজ্জ্বল বর্ণের সৃষ্টি হতে দেখব। এখন এইখানে আমি একটা কথা টানবো, সেটা হচ্ছে কি, আমরা আলোকরশ্মি চিন্তা করেছি এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, কিন্তু বাস্তবে তো এই মাঝখানের সবগুলো জায়গা থেকেই, মাঝখানে যেহেতু এটা ফাঁকা অংশ, এটা কিন্তু ফাঁকা অংশ, তো মাঝখানে সবগুলো জায়গা থেকেই কিন্তু আলোগুলো আসবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ও বিন্দু পর্যন্ত যেই আলোকরশ্মিগুলো আসবে, যেমন ধরো আমি চিন্তা যদি করি যে এখানে দেখো দুইটা পয়েন্ট নিলাম, এই যে এই একটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট নিলাম, এই দুইটা পয়েন্ট থেকে আসা আলোকরশ্মিগুলোই কিন্তু ও বিন্দু পর্যন্ত পৌঁছাতে পারবে। কেন? কারণ এই দুইটা পয়েন্টের বিশেষত্ব কি, এই পয়েন্টটা এই চিরের মাথা থেকে যতটুকু দূরে আছে, এই পয়েন্টটাও ঠিক এই চিরের মাথা থেকে ততটুকুই দূরে আছে, এইটাকে এটার কোরেসপন্ডিং পয়েন্ট বলতে পারি। কেন আমরা এইভাবে নিচ্ছি? কারণ এইভাবে না নিলে কিন্তু তুমি কোনোভাবেই এই পয়েন্টে মিলাতে পারবে না, কারণ এই জায়গা থেকে যে রেটা, এটার যদি দূরত্ব সেম না হয়, তাহলে এই পয়েন্টটা এখানে এসে পড়লে এখান থেকে আলোকরশ্মিটাও এখানে এসে পড়তে হলে অবশ্যই একদম মধ্য পয়েন্ট থেকে তাদের দূরত্ব সেম হতে হবে, অথবা এভাবেও বলা যায় চিরের মাথা থেকে তাদের দূরত্ব সেম হতে হবে। তার মানে এই রেটার জন্য, এইখান থেকে আসা রেটার জন্য এক্স্যাক্টলি এই পয়েন্টের রেটাই এখানে মিলিত হতে পারবে। অন্য পয়েন্ট থেকে যদি আমি নিতাম তাহলে অন্য পয়েন্টের জন্য কিন্তু এই জায়গায় মিলিত হতো না। সো আমরা এইটা থেকে যেই রে, এটা থেকে যেই রে, এই দুইটা পরস্পরের সাথে দেখাই যাচ্ছে, এই নীল কালারের রেটা আর এই নীল কালারের রেটা, তারা কি কোনো পথের পার্থক্য করেছে কি না? না, ও ঠিক যতটুকু পথ পাড়ি দিয়ে এখানে এসেছে, ও ঠিক ততটুকু পথ পাড়ি দিয়ে এখানে এসেছে। দ্যাট মিন্স ও ওর সাথে কি করবে? গঠনমূলক ব্যতিচার করবে। এরকম করে হাজার হাজার লক্ষ লক্ষ পয়েন্ট নেওয়া যেত না? বলো, আমরা যদি এইখানে একটা পয়েন্ট নিতাম, আবার এটার ঠিক করেসপন্ডিং এখানে একটা পয়েন্ট নিতাম, তাহলে ওর কারণেও দেখতাম যে পথ, ওর কারণেও দেখতাম সেই একই পথ, তাহলে ওর আর এই পয়েন্টের আর এই পয়েন্টের মধ্যেও আমরা কী পাবো? পথ পার্থক্য 0 পাবো। দ্যাট মিন্স গঠনমূলক ব্যতিচার আসবে। তার মানে আমি যদি কনক্লুশন টানতে চাই, কনক্লুশন টানলে কি বলা যায়? বলা যায় যে এ আর ডি এর মধ্যে যে কোনো পয়েন্টের জন্য ডি আর বি এর মধ্যে অবশ্যই এমন একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটা এ আর ডি এর পয়েন্ট থেকে যাওয়া তরঙ্গের সাথে বি আর ডি এর ওই পয়েন্টের তরঙ্গ পথ পার্থক্য 0 করবে। আর পথ পার্থক্য 0 করলে আমার এইখানে কি তৈরি হবে? এইখানে আমার কেন্দ্রীয় চরম তৈরি হবে। দ্যাট মিন্স যারাই এখানে আসছে সবাই কিন্তু জোড়া জোড়া হিসেবে আসছে, আর জোড়া জোড়া হিসেবে এসে এই জায়গাটার মধ্যে তারা প্রত্যেকেই গঠনমূলক ব্যতিচার ঘটাচ্ছে, আর গঠনমূলক ব্যতিচার ঘটানোর ফলে এখানে খুবই উজ্জ্বল আলোর সৃষ্টি হচ্ছে। তো আমরা এই লেখাটাই লিখলাম। প্রতিটি অনুতরঙ্গের উৎসবিন্দু, এখানে অনুতরঙ্গের উৎসবিন্দু বলতে কী বোঝানো হচ্ছে? কারণ এখানে চিন্তা করে দেখো, আমি যদি একে দেখাই, এখানে তো এক্স্যাক্টলি আমি যদি বলি এখানে একটা সমান্তরালে রেগুলো আসছিল, তাই তো? মানে সমান্তরালে এরকম করে তরঙ্গমুখ করে করে রেগুলো আসছিল। সো এখানেও আমার সমান্তরালে রেগুলোর একটা অংশ ছিল। সো এইখানের প্রত্যেকটা পয়েন্টই তো বেসিক্যালি কি এক একটা অনুতরঙ্গের উৎস হিসেবে কাজ করছে না? এখানের প্রত্যেকটা পয়েন্ট এক একটা অনুতরঙ্গের উৎস, তাই এটাই কিন্তু এখানে লেখা আছে যে অনুতরঙ্গের উৎস হিসেবে অনুতরঙ্গের এই উৎস বিন্দুগুলোর কোরেসপন্ডিং অনুতরঙ্গের উৎস বিন্দু হতে সৃষ্ট। দ্যাট মিন্স এই হলুদটার কথা চিন্তা করো, আর এটার কোরেসপন্ডিং এই হলুদটার কথা চিন্তা করো। সো কোরেসপন্ডিং অনুতরঙ্গের উৎসবিন্দু হতে সৃষ্ট তরঙ্গদ্বয়ের ও বিন্দু পর্যন্ত পথ পার্থক্য কত হবে? 0 হবে। মানে বোঝানো হচ্ছে যে এইটা থেকে যে আলোটা যাবে, এইটা থেকে যে আলোটা যাবে, আর এইটা থেকে যে আলো যাবে কোরেসপন্ডিং পয়েন্ট দিয়ে, এই দুইটার পথের পার্থক্য, যেহেতু পথ একই এই ও বিন্দু পর্যন্ত আসতে, সো পথের পার্থক্য 0 হবে। আর পথ পার্থক্য যদি 0 হয়, আমরা তরঙ্গ চ্যাপ্টারের আইডিয়া থেকে জানি যে কোনো পরিপাতনের ফলে যদি পথ পার্থক্য 0 থাকে আপতিত আলো দুইটার, তাহলে তারা কি তৈরি করে? গঠনমূলক ব্যতিচার তৈরি করে। তার মানে এখানে প্রত্যেকটা জোড়াই কি করবে? গঠনমূলক ব্যতিচার তৈরি করবে। তাই এখানে আমরা উজ্জ্বল ডোরার সৃষ্টি হতে দেখব। তো নিশ্চয়ই বোঝানো গেল বন্ধুরা যে আসলে কেন ও বিন্দুতে আমার কেন্দ্রীয় চরম গঠিত হবে, অনেক উজ্জ্বল পয়েন্ট পাওয়া যাবে। কারণ এখানে সবগুলো আলোই যারাই আসছে তারা প্রত্যেকেই একটা কোরেসপন্ডিং আরেকটার সাথে পথ পার্থক্য 0 করে গঠনমূলক ব্যতিচার তৈরি করছে।